আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাসির। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযানের বাধা দূর করার নির্দেশ প্রধানমন্ত্রী। 1 মাসের সময় দিয়ে কমিটি। উন্নয়নের নামে অর্ধেকই চুরি করেছে ফ্যাসিস্টরা, মন্তব্য এসজিআরডি মন্ত্রী। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার তারা অনেক কাজ করার চেষ্টা করেছে, দেখিয়েছে, কিন্তু যা কাজ করেছে তার অর্ধেক চুরি করেছে। শিল্প কারখানায় জ্বালানি নিশ্চিতে কাজ চলছে বললেন শিল্পমন্ত্রী। সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়, এগুলো নিয়ে আমরা কাজ করছি। অক্টোবরে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। সরকারের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত। কক্সবাজারে আলাদা পাহাড় ধসে 8 রোহিঙ্গা সহ নিহত 9। বঙ্গোপসাগরের ট্রলার ডুবির একদিন পরও খোঁজ মেলেনি 6 জেলের। এবং বিশ্বকাপে শেষ 16 হাই ভোল্টেজ ম্যাচে রাতে স্পেন পর্তুগাল লড়াই। ভোরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান এবং প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে 3 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটিকে আগামী 1 মাসের মধ্যে সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশ সহ রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিকেলে সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সভায় এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনিকে সদস্য করে 3 সদস্যের এই কমিটি গঠন করা হয়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের জন্য একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য অত্যন্ত আগ্রহী। বাংলাদেশের বেসরকারি খাত এবং সরকারি খাতে বিনিয়োগ করার ব্যাপারে সৌদি আরব আগ্রহ প্রকাশ করেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ মুহূর্ত বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন সৌদি রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আগ্রহী। সৌদি আরবের সাথে একটি স্ট্র্যাটেজিক সহযোগিতা ও পার্টনারশিপ গড়ার ব্যাপারে বাংলাদেশ অত্যন্ত ইতিবাচক। His Excellency Mohammed bin Salman। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস IAPB-র প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। সকাল 11:30টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সে সময় বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টি প্রতিবন্ধকতা হ্রাস এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর M.A. মুহিত উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমে সাক্ষাতের বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী ও IPAB-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। বিগত ফ্যাসিস্ট সরকার কাজের চেয়ে বেশি চুরি করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা নষ্ট করেছে তারা। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন,
জ্বালানি খাতে বিগত সরকারের ৫৬,০০০ কোটি টাকার ঋণের বোঝা পরিশোধ করতে বর্তমান সরকার হিমশিম খাচ্ছে। অন্যদিকে সরকার দেশের শিল্প কারখানাগুলোতে জ্বালানি সংকট নিরসনে ক্রাশ কার্যক্রম চালু করেছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের ধ্বংস করার প্রতিষ্ঠান এবং সেগুলোর প্রতি নষ্ট হয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার তারা অনেক কাজ করার চেষ্টা করেছে, দেখিয়েছে, কিন্তু যা কাজ করেছে তার অর্ধেক চুরি করেছে। দুর্নীতিকে একেবারেই না বলতে হবে। আমরা দুর্নীতি দেখতে চাই না। আমরা কোথাও যে মানুষের যে হক, সে হক নষ্ট করে, এটা আমরা দেখতে চাই না। এছাড়া সিরডাপ মিলনায়তনে আরেকটি অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক। প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লী উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন, তাই উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লী কেন্দ্রিক। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক নাগরিক সংলাপে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিগত সরকারের বকেয়া পরিশোধ করে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। যে আর্থিক অব্যবস্থার সৃষ্টি করে গেছে গত সরকার, সেই আর্থিক অব্যবস্থাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, জ্বালানি সংকট নিরসনে ক্রাশ কার্যক্রম চালু করেছে সরকার। সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়, এগুলো নিয়ে আমরা কাজ করছি। শিপ ব্রেকিং ব্যবসা করতে হলে সবাইকে গ্রিন লাইসেন্স নিতে হবে জানিয়ে মন্ত্রী আরও জানান, এই বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে। বিপুল দেবরায়, RTV, ঢাকা। ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। এ ব্যাপারে নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে গণমাধ্যমকে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। টেন্ডার প্রক্রিয়া চলমান আছে জানিয়ে মন্ত্রী বলেন, দ্রুত বই ছাপানোর কাজ শুরু করতে আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে। কারিকুলামে কিছুটা পরিমার্জন আসছে জানিয়ে মন্ত্রী বলেন, এবার আলাদা আলাদা শ্রেণীতে 4টি বই নতুন আসছে। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30শে নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। আমাদের টেন্ডার প্রসিডিং চলছে এবং আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অফ আগস্টের ভিতরে সব দিয়ে দেবো, দেন দে উইল স্টার্ট প্রিন্টিং। আর এই বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, NCTV রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনে সুন্দরভাবে বই দেওয়ার জন্য। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে কাজ করছে নির্বাচন কমিশন। সরকারের সাথে আলোচনা শেষে দ্রুতই স্থানীয় নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমানেল মাসুদ। বিকেলে ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা জানান। এ সময় ইউনিয়ন এবং পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দেন ইসি মাসুদ। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা ব্যক্ত করেন ইসি সানাউল্লাহ। আমরা মোটামুটি নির্বাচন কমিশন অক্টোবরে নির্বাচন হবে এই ধরনের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে অন্য সকল প্রস্তুতি গ্রহণ করছি। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আমাদের পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমাদের জাতীয় নির্বাচনের মতো করেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ভালো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমাদের করতে হবে, এটা সময়ের দাবি। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। রাত 10:45টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায়। মঞ্চে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক
নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় বিকট শব্দ হয়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। বিস্ফোরণের সময় মঞ্চে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও ১ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের সংখ্যা বাড়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। টানা ভারী বৃষ্টিতে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক 3টি পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৮ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ক্যাম্পে থাকা রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসেনের বসতঘরের উপর মাটি এসে পড়লে মৃত্যু হয় কামাল হোসেন, স্ত্রী হুমায়রা বেগম ও ছেলে মোহাম্মদ আনাসের। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও 2 জনকে। রাত 1:45টার দিকে একই উপজেলার রাজাপালং ইউনিয়নের 7 নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলে আসা মাটি চাপায় একরাম নামে 7 বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। রাত 3টার দিকে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী ও শিশুসহ 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর গোদবার ভাঙিয়ে মানুষ নষ্ট হয়ে মারা গিয়ে দিলে 3 জন মারা গিয়ে বাদে দুটাই পরিবারে আগে মানুষ 5 জন তলই একটি মা বাপ পগ মারা গিয়ে আর এদিকে ভোররাতে কক্সবাজার শহরের 12 নম্বর ওয়ার্ডের ছাত্তারঘোনা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন চাপা পড়লে আলী আকবর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তখন তো মনে করুন আমার স্বামীর পাশে আমি ছিলাম, আমার স্বামীর পাশে যখন আমি ছিলাম, আমার ছেলে যখন ছিল তখন আমার ছেলে বলতেছে মানে ভাইয়াকে ডাকতেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নিয়মিত মাইকিং করা হচ্ছে। আমাদের যে দুর্যোগ প্রতিরোধের অংশ হিসেবে আমরা মাইকিং করছি। এরই অংশ হিসেবে আমরা 6 নম্বর ওয়ার্ডে বর্তমানে মাইকিং করছি শিমুলতলী এলাকায়, এবং আমরা পর্যায়ক্রমে আমাদের সবগুলো ওয়ার্ডে আমাদের মাইকিং এবং জনসচেতনতামূলক যে কার্যক্রম সেটি আমরা গ্রহণ করব। রাঙামাটিতে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের সংখ্যা বেড়েছে। সোমবার সকাল থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় রাঙামাটি পৌর এলাকায় 41টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সাকিব আল হাসান, RTV। ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে মৌসুমী স্থল ও নিম্নচাপ আকারে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নদী বন্দরগুলোকে 2 নম্বর সংকেত জারি হয়েছে। দেশের উপকূলবর্তী জেলাগুলোকে দ্বিতীয় দিনের মতো চলছে দমকা হাওয়া সহ বৃষ্টি। বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় 24 ঘণ্টায়ও মেলেনি গলাচিপার নিখোঁজ 6 জেলের সন্ধান। রবিবার রাতে পটুয়াখালীর সোনারচর থেকে 80 কিলোমিটার দক্ষিণে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে 11 জন জেলে সহ ট্রলারটি ডুবে যায়। এতে 5 জন জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন 6 জেলে। উদ্ধার হওয়া জেলেরা প্রায় 6 ঘণ্টা বয়া ধরে ভেসে থাকার পর অন্য একটি ট্রলারের সহায়তায় তীরে ফেরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। আহত 1 জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির পাশে মুদি দোকান মেরামত করার সময় নুরুল আমিন ও তার ছেলে ফরহাদ শাহ বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে তাদের বাঁচাতে গিয়ে নুরুলের স্ত্রী ফাতেমা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত এবং রোগী সুরক্ষায় নতুন আইন হচ্ছে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সভাপতি হারুনুর রশিদ বলেন, চিকিৎসক, রোগী ও হাসপাতাল কেউ কারো প্রতিপক্ষ নয়। রাজধানীর বিএমএ মিলনায়তনে ড্যাব নেতারা নতুন আইনে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান। আতিকার রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে নেয়া চিকিৎসক, স্বাস্থ্যসেবা কর্মী ও প্রতিষ্ঠান সুরক্ষা অধ্যাদেশ এবং রোগী সুরক্ষা ও প্রতিকার অধ্যাদেশ নিয়ে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনার আয়োজন করে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। চিকিৎসক নেতারা বলেন, বিভিন্ন সময় রোগীর স্বজন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের কাছে হয়রানির শিকার হন তারা। নতুন আইনে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। ডাক্তারের বিচার অবহেলা কি হইতে পারে, তার ভিত্তি হবে বিএনডিসির আইন। স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপরে যদি কোনো আক্রমণ হয় তার ভিত্তি হবে বোঝ আইন। আইনকে কার্যকর করতে গেলে সবার একটা সার্বজনীন সমর্থন দরকার হয়। মানুষ যদি যেন বুঝে যে একজন চিকিৎসককে আঘাত করা মানে নিজেকে আঘাত করা, কারণ এই চিকিৎসকই পরের দিন আবার তাকে চিকিৎসা দুই পক্ষ বিশেষজ্ঞ করা উচিত। একটা যে যারা ইনফেক্টেড থাকবে তারা, আরেকটা যারা এই সোসাইটি যারা পেশেন্ট সেক্রেটারি থাকবে, এদেরকে নিয়ে একটা বডি করা, যাতে আমরা টাইম টু টাইম আমরা তথ্য পাইতে পারি যে আপনাদের মন্তব্য দিয়ে পরবর্তী পর্যায়ে হবে। চিকিৎসক, রোগী ও প্রতিষ্ঠানের জন্য আলাদা আইন করার কথা উল্লেখ করে ড্যাবের সভাপতি ও মহাসচিব বলেন, আইনে সব পক্ষের সুরক্ষায় ভারসাম্য রাখতে হবে। রোগী সুরক্ষা আইনের জন্য নতুন করে কোনো আইন দরকার নেই, বিকজ বিএমডিসি ইজ ওয়ার্কিং অন ইট, এবং বিএমডিসি যে নতুন যে আইনের নীতিমালা প্রণয়ন হচ্ছে সেইখানে রোগীদের সুরক্ষার জন্য বিশদ ব্যবস্থা ওটা রাখা হচ্ছে। এবং চিকিৎসক যদি কোনো কারণে ভুলবশত কোনো রোগীর ক্ষতি করে তার জন্য আইনগত ব্যবস্থা এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা হচ্ছে, যাতে করে চিকিৎসকের উপরে কোনো অন্যায় হবে না। তাদের সাথে আমরা অবশ্যই আলাপ করবো, আলাপ করে যেন দ্রুত এটা বাস্তবায়নের চেষ্টা। আওয়ামী লীগের মেয়াদে স্বাস্থ্যসেবায় তেমন উন্নতি হয়নি। বিএনপি সরকার আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেবে বলে আশা প্রকাশ করেন ড্যাব নেতারা। আতিকা রহমান, RTV, ঢাকা। রাজধানীর দক্ষিণখান থানার কাওলায় 2 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটিকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুর 1:30টার দিকে শেখবাড়ি হাজিউদ্দিনের বাসায় এ ঘটনা ঘটে। শিশুটির মামা তোফাজ্জল হোসেন জানান, শিশুটির মা ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন এবং গৃহকর্মীর কাজ করেন। ঘটনার সময় তিনি তার মেয়েটিকে ঘুম পাড়িয়ে কাজে যান। ফেরার পর তাকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। এই ঘটনায় পাশের বাসার মোহাম্মদ কিরণ নামের এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ করে শিশুটি। কাপড়ে ব্লাড লেগে গেছে, তোমার কাপড় খুলছে কে? ভাইয়া? হ্যাঁ, আমার ভাইয়া। পরে কান্নাকাটি করলো, করার পরে ওই যে কাছাকাছি একটা হসপিটাল, ওই থেকে যাওয়ার পরে ওই থেকে ঢাকায় মেডিকেলে পাঠাইছে। বিপুল সংখ্যক নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে শিশু দিবাযত্ন কেন্দ্র। পানি ভবনে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক এক কর্মশালায় একথা বলেন জিয়া ফাউন্ডেশনের সহ সভাপতি ডাক্তার জুবাইদা রহমান। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, শুধু কাগজে কলমে নয়, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিশুদের গড়ে তুলতে কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি সমান তালে চলছে নারীর অবদান। আর সেই সব কর্মজীবীদের সন্তানদের পরিচর্যা নিশ্চিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশে পরিচালিত হচ্ছে 43টি শিশু দিবাযত্ন কেন্দ্র। রাজধানীর পান্থপথে পানি ভবনে এসব কেন্দ্রে বেড়ে ওঠা শিশুদের প্রারম্ভিক যত্ন ও বিকাশ বিষয়ক কর্মশালার আয়োজন করে মন্ত্রণালয়। শিশুর প্রারম্ভিক যত্ন কর্মশালায় বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ও মানসম্মত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিশু দিবাযত্ন কেন্দ্র। এই বাজেট বরাদ্দ বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আমরা যেন প্রান্তিক লেভেলে সবাইকে সচেতন করে রাখতে পারি। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, এই সরকার একটি মানবিক সরকার এবং এই সরকারের যারা আছেন সামনে থেকে পাশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করছেন। প্রধান অতিথি ডাক্তার জুবাইদা রহমান বলেন, সরকারের এ সেবা সারা দেশে ছড়িয়ে দিতে আরও শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। 123টি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, 7360টি শিশু পরিচর্যা পাবে, যা মোট শিশু জনসংখ্যার 0.034%।
এর আগে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবার, ভূমি ভবন ও পানি ভবনের শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেন ডাক্তার জুবাইদা রহমান। এ সময় শিশুদের সঙ্গে কথা বলেন তিনি, খোঁজ নেন তাদের স্বাস্থ্য ও পরিচর্যার। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দক্ষিণ এশিয়ার জনগণের চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষাগুলো অভিন্ন উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, তাদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রয়োজন। দুপুরে রাজধানীর BIISS-এ এক সেমিনারে তিনি কথা বলেন। এই প্রয়োজনীয়তা এখন আরও বেশি জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। শামা ওবায়েদ বলেন, শীর্ষ সম্মেলন প্রক্রিয়া থমকে যাওয়ায় এখানে রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে। The theme of today's seminar is highly relevant. And I consciously put a question mark. Rightly places trust at the center of the discussion. Trust is the foundation of regional integration. Without trust, connectivity becomes difficult, trade remains limited, and even technical cooperation becomes vulnerable to political tension. সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন শিক্ষাবিদ, লেখক, প্রগতিশীল রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সোমবার বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। যিনি আজীবন ছিলেন প্রগতিশীল ও শুদ্ধতার এক অতন্দ্র প্রহরী, ভাষা ও সাংস্কৃতিক সেবায় বিলিয়ে দেওয়া একজন মহিরু, আজ চিরতরে স্তব্ধ ও মৌন তার জীবন। সেই মানুষটির মরদেহ সকালে আনা হয় তারই শেষ কর্মস্থল বাংলা একাডেমিতে। সেখানে শ্রদ্ধা জানান তার দীর্ঘ জীবনের শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও সহকর্মীরা। যে প্রতিষ্ঠানে তিনি ছিলেন সভাপতি, সেই বাংলা একাডেমির বটতলায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমিতে জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। উপস্থিত গুণীজনরা জানান, ফজলুল হকের চিন্তা ও দর্শন ভবিষ্যৎ প্রজন্মকে জাতীয় চেতনা বিকাশে পথ দেখাবে। তার যে অবদান এই বাংলা একাডেমির জন্য, সেটা ভোলার নয়। তিনি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মুক্ত মানুষের মুক্ত সমাজ চেয়েছিলেন এবং এইটার জন্য রাজনীতি একটা প্রধান ভূমিকা পালন করবেন, এটা তিনি বলতেন। এই মানুষগুলো হারিয়ে যাওয়ার সাথে সাথে সেই সুন্দর চিন্তার জগৎটাও তাদের কমে যাবে। এই মানুষটি বাঙালি এবং বাংলাদেশকে অনেক কিছু আরো দেওয়ার ছিল, সেটি আমরা অপূরণীয় থেকে গেল। এ সময় সংস্কৃতি মন্ত্রী বলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যু দেশের সাহিত্য ও বুদ্ধিভিত্তিক চর্চার এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘ জীবনে তার সেই শিক্ষকতা জীবন থেকে শুরু করে তিনি তার তীক্ষ্ণ যুক্তিসম্পন্ন বক্তব্য, তার প্রবন্ধ, তার গল্প সবই এদেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য এবং দেশের সার্বভৌম এবং জনগণের কল্যাণেই তিনি বলেছেন। শহীদ মিনার থেকে তার মরদেহ আনা হয় তার সারা জীবনের স্বপ্ন ও কর্মের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কলাভবনের সামনে নিয়ে আসা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ দীর্ঘদিনের সহকর্মী ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানানো হয় শেষ বিদায় দেশ ও সাহিত্যের এক অনন্য বাতিঘরকে। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।